আসসালামু আলাইকুম। চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন ভূঁইয়া, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের যে ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি তোমরা যারা আগের লেকচারটি দেখেছ, ভালোভাবে শুনেছ এবং বইয়ের সাহায্য নিয়েছ, তোমরা অবশ্যই আজকের লেকচারটি ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, আজকের ক্লাসে সকলকে ফুলেল শুভেচ্ছা। যথারীতি আমি আমার পরিচয়টা ডিজিটালি দিচ্ছি। এখানে লক্ষ্য করো, আমি বলেছিলাম যে আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। যাই হোক, গত ক্লাসের প্রাথমিক বিষয়টা ধরেই আজকের আলোচনাটা শুরু করব। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি গত ক্লাসের ছবিগুলোই আবার এখানে অ্যাড করলাম। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো থেকে কি করা হয়, ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, অর্থাৎ ফাইন্যান্সিংয়ের উৎসগুলো হচ্ছে এগুলো। ঠিক আছে, আমরা গত ক্লাসে এগুলো দেখেছিলাম। যাই হোক, আজকের আলোচনায় আজকের শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থায়নের উৎস বর্ণনা করতে পারবে। বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিও সমূহের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ অর্থায়নের ক্ষেত্রে যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর ভূমিকা ব্যাখ্যা করতে বা বিশ্লেষণ করতে পারবে। গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে অর্থায়নের ক্ষেত্রে যে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। এই অধ্যায়টি খুব বেশি বড় হবে না, আমরা আর দুটি আলোচনার মাধ্যমে এই অধ্যায়ের আলোচনা শেষ করব। যাই হোক, গত ক্লাসের আলোচনা দিয়ে শুরু করব। বলছিলাম অর্থায়নের ধারণা, ফাইন্যান্সিংটা কি। আমরা গত ক্লাসে দেখছিলাম অর্থায়নের ইংরেজি শব্দ হচ্ছে ফাইন্যান্স, যেই শব্দটি ল্যাটিন শব্দ ফিনিক্স থেকে এসেছে, যার অর্থ হল সংগ্রহ করা বা সংস্থাপন করা। আর এই দৃষ্টিকোণ থেকে অর্থের সংস্থাপন করাকে বলা হয় অর্থায়ন। ঠিক আছে, অর্থাৎ এই যে উৎপত্তিগত দিকটি, ল্যাটিন শব্দটি ফিনিক্স, ওই শব্দ ধরে যদি আমরা কথাটা বলি, তাহলে আমরা বলবো অর্থ সংস্থাপন করাটাকেই অর্থায়ন বলা হয়। যাই হোক, এখানে আমরা সংজ্ঞাও দেখব। অর্থাৎ কোনো দেশের মূলধন গঠন, উন্নয়ন, শিল্পায়ন ও বিনিয়োগের জন্য যে অর্থের প্রয়োজন হয়, তা যে পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করা হয় তাকে অর্থায়ন বলা হয়। ঠিক আছে, এখন আমরা আরেকটু সামনে যদি যাই, লক্ষ্য করো অর্থায়নের প্রধান উৎসসমূহ। আমরা যদি যে অর্থায়নের প্রধান উৎসগুলোকে আলোচনায় নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে অর্থায়নের উৎসগুলোর মধ্যে একেবারে প্রধান এবং প্রথম উৎস হচ্ছে নিজস্ব সঞ্চয়। এক্ষেত্রে কিছু কথা বলে নেব, তারপরে আর একটু কথা বলে নেই, তারপরে সামনে দিকে যাব। তারপর হচ্ছে ব্যাংক ঋণ। এখন আসি নিজস্ব সঞ্চয়ের কথা নিয়ে। খেয়াল করো যে আমরা যারাই দেখি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বা ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় অর্থায়ন করে, এই যে ব্যবসা অর্থায়নের বা এই যে ব্যক্তির জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব সঞ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর ব্যক্তির সম্পত্তির অর্থ থেকে হোক বা শ্রমের আয় থেকে হোক বা যে কোনোভাবে সঞ্চিত হোক, এই অর্থটাই যে কোনো প্রয়োজনে ব্যক্তি সব সময়, এটার জন্য কোনো শর্ত লাগে না, যে কোনো সময় সে কি করতে পারে, সেটাকে কাজে লাগাতে পারে। অর্থাৎ যে কোনো সময় নিজস্ব সঞ্চয়কে কাজে লাগিয়ে ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়। ব্যক্তি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার চিন্তা ভাবনা যদি সে নিজে নিজে করে, তাহলে সে প্রথমেই ব্যাংক ঋণ বা অন্য কোনো উৎসের চিন্তা করে না, বরং চিন্তাটি এমন হতে হয়, এমনভাবে তার মধ্যে তৈরি হয়
যে আসলে তার নিজের সঞ্চয় বা নিজের অর্থটা কতটুকু আছে। আসলে নিজের কাছে অর্থ থাকলেই তার সাহস এবং মনোবলটা কি হয়, বেড়ে যায়। তারপরে সে অন্যান্য উৎস থেকে অর্থের চিন্তা করে। যাই হোক, এই কথাটা একটু বললাম। তারপরে আমরা এখানে আরো একটু কিছু সংযোজন করে বলতেছি, একটু যদি লক্ষ্য করো আমরা এখানে কিছু যে নিজস্ব অর্থায়নের আসলে সুবিধাটা কি, কেন নিজস্ব অর্থায়নটা হলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বিনিয়োগকারী যে একটু অন্যদের তুলনায় একটু বেশি সুবিধা ভোগ করে, আমরা এই জিনিসগুলো জানবো। তাহলে বুঝতে পারবো আসলে যে আমরা কেন নিজস্ব অর্থায়নের কথা বেশি জোর দিচ্ছি। লক্ষ্য করো, নির্দিষ্ট পরিমাণ অর্থ যে কোনো সময় ব্যবসা নিয়োজিত করা যায়। এই যে নিজস্ব অর্থ থাকলে সেটাকে যে কোনো সময় কি করা সম্ভব, ব্যবসায় নিয়োজিত করা সম্ভব। তারপরে ব্যবসায় নিয়োজিত অর্থের জন্য কোনো দায়, অর্থাৎ এই যে অর্থের জন্য কারো কাছে বা অন্যের নিকট দায় থাকে না, জবাবদিহি করতে হয় না ব্যবসায় যে নিয়োজিত অর্থের জন্য। ঠিক আছে। 3 নাম্বার যদি বলি, নিজস্ব সঞ্চিত অর্থ অর্থনৈতিক মন্দার সময় ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায়িক গতিশীলতা বৃদ্ধি করা যায়। ব্যবসায় মন্দার সময় দেখা যায় বিনিয়োগের পরিমাণ কমে আসে, মানে বিভিন্ন প্রতিষ্ঠানও তখন অর্থায়ন করতে খুব একটা ভয় পায়। আর এক্ষেত্রে যদি নিজস্ব সঞ্চয় থাকে, সঞ্চিত অর্থ থাকে, সেটাকে এই মন্দার সময় কাজে লাগে ব্যবসাকে কি করা সম্ভব, গতিশীল করা সম্ভব। নিজস্ব সঞ্চিত অর্থ ব্যবহারের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো প্রকার সুবিধা দিতে হয় না। আমরা কিন্তু বর্তমানে জানি, যদি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যে অর্থ যদি আমরা মানে নিতে চাই, তখন দেখা যায় সেটার জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকার সুবিধা দিতে হয়। ঠিক আছে। আবার ওই ব্যাপারগুলো সমসাপেক্ষ। তারপরে যদি দেখো, নিজস্ব অর্থায়ন সুদমুক্ত এবং ঝামেলামুক্ত। তারপরে আমরা যদি আরো বলি, নিজস্ব অর্থায়ন অর্থপ্রাপ্তির যে নিরাপত্তা প্রদান করতে পারে, অন্য কোনো উৎস অর্থপ্রাপ্তির সেরকম নিরাপত্তা প্রদান করতে পারে না। এই সুবিধাগুলো ছাড়াও তুমি লক্ষ্য করে দেখো, নিজস্ব অর্থায়নের আরো কিছু সুবিধা কিন্তু আমরা বলতে পারি। যাই হোক, আলোচনা খুব বেশি বড় হয়ে যাবে বিধায় আমরা আর ওইগুলো সংযুক্ত করছি না। একটু আবার যদি আমরা যাই, লক্ষ্য করো ব্যাংক ঋণের কথায় একটু খেয়াল করো যে আধুনিক অর্থ ব্যবস্থায় প্রধান চালিকা শক্তি অর্থ। মানে যা কিছু করতে চাও না কেন, অর্থনীতির গতিশীলতা একেবারে ছোট থেকে বড় পর্যন্ত অর্থনৈতিক যে কোনো কার্যক্রমের জন্য অর্থের প্রয়োজন। আর এই অর্থ সরবরাহকারী বিভিন্ন উৎসগুলোর মধ্যে অন্যতম প্রধান উৎস হচ্ছে ব্যাংক। ব্যাংক বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কি করতেছে, ভূমিকা পালন করতেছে। অর্থনীতির প্রতিটি খাতে যদি আমরা উদাহরণ হিসেবে বলি, যেমন কৃষি, শিল্প, সেবা খাত, এই খাতগুলোতে ঋণ প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে। ঠিক আছে। এই যে খাতগুলোকে গতিশীল করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন যদি আমরা এই খাত মানে ব্যাংক ঋণের আরো কিছু কথাকে বিশ্লেষণে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি এই যে মানে ব্যাংকগুলো আসলে বিভিন্ন মেয়াদে ঋণদান কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে যদি আমরা প্রথমে আসি স্বল্পমেয়াদী অর্থায়নে ব্যাংক ঋণ। এখানে লক্ষ্য করো, স্বল্পমেয়াদী অর্থায়নে ব্যাংক ঋণ, আমরা যদি এই ব্যাংক ঋণটাকে ভাগ করে দেখাই স্বল্পমেয়াদী, এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের কথা বলতে পারি, কৃষি ব্যাংকের কথা বলতে পারি। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদে নির্দিষ্ট সুদের হারে এই যে তোমার কি করে জামানতের মাধ্যমে যে অর্থায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা অর্থায়ন করে থাকে। তারপরে কৃষি ব্যাংকের কথা যদি বলি, কৃষি ব্যাংক কৃষকদেরকে বীজ, সার, কীটনাশক ইত্যাদি কৃষি উপকরণ ক্রয়ের জন্য স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে, যা এই যে কৃষকদের অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ
উৎস হিসাবে আসলে কাজ করতেছে। তারপরে আমি যদি যাই মধ্যমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদীটা যদি বলি, লক্ষ্য করো ব্যাংক ঋণের মধ্যে মধ্যমেয়াদী অর্থায়নে ব্যাংক ঋণ, এখানে লক্ষ্য করো এখানেও আসছে বাণিজ্যিক ব্যাংকের কথা। এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন করে থাকে, তবে অনেক সময় দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবেও এই বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে কাজ করে থাকে। যাই হোক, বাণিজ্যিক ব্যাংক আসলে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী খুব একটা দেয় না, তারপর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলো তারা দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। যাই হোক, এই যে মধ্যমেয়াদী অর্থায়নে বাণিজ্যিক ব্যাংকগুলো জামানতের মাধ্যমে নির্দিষ্ট সুদের হারে ঘূর্ণায়মান ঋণ চুক্তি ও সর্বাধিক 7 বছর মেয়াদী চুক্তির অধীনে কি করে অর্থায়ন করে থাকে। আর এক্ষেত্রে কৃষি ব্যাংকও কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য, অর্থাৎ আমরা যদি বলি কৃষি উপকরণ ক্রয়ের জন্য, যেমন গবাদি পশু ক্রয়, তারপরে অগভীর নলকূপ স্থাপন সহ প্রয়োজনীয় উপকরণ ক্রয়ের জন্য মধ্যমেয়াদী কি করে ঋণ প্রদান করে থাকে। এই ছিল মধ্যমেয়াদী অর্থায়নের কথা। এবার আমরা যাব তোমার দীর্ঘমেয়াদীর কথা। লক্ষ্য করো, দীর্ঘমেয়াদী অর্থায়নী ব্যাংকে মানে ব্যাংক ঋণের কথাটা আমরা তুলে ধরতেছি। এক্ষেত্রে আমরা যদি আনি, দেখো একটা চক্রের আকারে তুলে আনলাম ব্যাংক ঋণ। প্রথমে আমরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কথা একটু আগে কিন্তু বলছি যে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী ঋণের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণের উৎস হিসেবেও বাণিজ্যিক ব্যাংক কি করে ভূমিকা পালন করে থাকে। তারপরে বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প ঋণদান সংস্থা, এই যে বাংলাদেশ শিল্প ব্যাংক ও শিল্প ঋণদান সংস্থা নতুন শিল্প কারখানা স্থাপন, পুরাতন শিল্পের সম্প্রসারণ, আধুনিকীকরণ, পরিবর্ধন, পুনর্বাসন, এই যে এই সহ শিল্প প্রতিষ্ঠানগুলোকে ঋণ ও অন্যান্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে অর্থায়নের উৎস হিসাবে কাজ করে থাকে। মূলত এরা দীর্ঘমেয়াদী ঋণের উৎস হিসাবে আসলে কাজ করে থাকে। তারপর যদি আমরা বলি গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, এই যে গৃহ নির্মাণ ঋণদান সংস্থা গৃহ নির্মাণে তারা দীর্ঘকালীন যে অর্থের উৎস হিসাবে কিন্তু ভূমিকা পালন করে। ঠিক আছে, তারপরে আমরা যদি যাই বাংলাদেশ কৃষি ব্যাংকের কথা। আমরা প্রথমও বলছিলাম স্বল্প মেয়াদের কথা, মধ্য মেয়াদের কথা, এটা বিভিন্ন ইয়েতেই মেয়াদেই এরা ভূমিকা পালন করতেছে। এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক স্থায়ী সম্পদ ক্রয়, গভীর নলকূপ স্থাপন, হিমাগার নির্মাণ ইত্যাদি কাজে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ এই কৃষি উন্নয়নের সাথে সম্পৃক্ত যে দীর্ঘমেয়াদী যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। তারপরে সর্বশেষ যেটা বলি বিনিয়োগ ব্যাংক। এই বিনিয়োগ ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রি করার দায়িত্ব গ্রহণ করে এবং এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে অবিকৃত শেয়ার তারা ক্রয় করে নেবে। আমাদের দেশে একটি মাত্র বিনিয়োগ ব্যাংক আছে। যাই হোক, এই যে আমরা উৎসের কথাগুলো এতক্ষণ বললাম, তাহলে আমরা এখন কি বলতে পারি যে ব্যাংক ঋণ বিভিন্ন যে ব্যক্তিগত, সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সময়ে অর্থায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা একটু প্রথমে বলছিলাম নিজস্ব অর্থায়নের কথা, তারপর বললাম ব্যাংক ঋণের কথা। ঠিক আছে, তারপরে আমরা নিজস্ব অর্থায়নের সুবিধার দিকগুলোর কথাও তুলে ধরলাম। ঠিক আছে, এখন আমরা আসলে যাব দ্বিতীয় কথাটায় যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিও সমূহ, এগুলো আসলে কোনগুলা বাংলাদেশে কাজ করতেছে। এই এনজিওর পূর্ণ রূপটা কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, এখানে খেয়াল করো এই যে সরকারি অনুদানপ্রাপ্ত যে এনজিওগুলো, অর্থাৎ সরকারের অনুমতি নিয়েই আমাদের দেশে অনেকগুলো এনজিও কাজ করে যাচ্ছে। এখানে আমরা যদি লক্ষ্য করি যে নিজস্ব অর্থায়নে পরিচালিত আর্থসামাজিক উন্নয়নমূলক এই বেসরকারি প্রতিষ্ঠানগুলি হচ্ছে এনজিওগুলো। 1945 সালে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের কথা যদি আমরা বলি, যখন সৃষ্টি হয় তখনই এনজিও শুরু হয়।
তার মানে এনজিও কিন্তু আজকে এখন এটা নতুন কোনো শব্দ না, ঠিক আছে। এখন একটু যদি আমরা বাংলাদেশের কথা আসি, বাংলাদেশের স্বাধীনতার পূর্বে এনজিও বা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের কর্মতৎপরতা লক্ষণীয় ছিল না। তবে 1980 সালের পর থেকে এনজিওর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে আমাদের দেশে। যাই হোক, এখন এই বাংলাদেশে কর্মরত যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেগুলোর একটু শীর্ষ যারা যেগুলো নাম করা এই প্রতিষ্ঠানগুলো আমরা আসলে একটু তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যে একেবারে প্রথম স্থানে যেটা আছে সেটা হচ্ছে ব্র্যাক, ঠিক আছে। তারপরে গ্রামীণ ব্যাংক। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ব্র্যাক কিন্তু সারা বিশ্বের মধ্যে তোমার সর্ববৃহৎ এনজিও, এই তথ্যটা কিন্তু আমরা জানব। এছাড়া অন্যান্য এনজিওগুলোর মধ্যে আছে আশা, কিন্তু বিশ্বের সর্ববৃহৎ এনজিও। পল্লী উন্নয়ন ফাউন্ডেশন, যেটাকে পিকেএসএফ বলা হয়, প্রশিক্ষা, শক্তি ফাউন্ডেশন, তারপর টিএমএসএস, যেটাকে বলা হয় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, যেটাকে এসএসএস নামে পরিচিত, যেটা কেয়ার হিট, তারপর হচ্ছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, যেটাকে এসএস, এটা তো আগে একবার বললাম, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ প্রভৃতি উল্লেখযোগ্য। এই যে আমাদের দেশে এনজিওগুলো কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা সাহায্য করছে। এই দাতা সংস্থাগুলোর মধ্যে বিশ্ব ব্যাংক, যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি, ইউরোপীয় ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস এইড, জার্মান সরকার, তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা ইত্যাদি হচ্ছে প্রধান, ঠিক আছে। এই যে অর্থায়নে এনজিওর যদি আমরা ভূমিকার কথা বলি, কর্মরত এতক্ষণ বললাম, এই যে ব্র্যাকের কথা বললাম, আশার কথা বললাম, পিকেএসএফ এর কথা বললাম, শক্তি ফাউন্ডেশনের কথা বললাম, প্রশিক্ষার কথা বললাম, টিএমএসএস এর কথা বললাম, এসএসএস এর কথা বললাম, কেয়ারের কথা বললাম, হিডের কথা বললাম, স্বনির্ভর বাংলাদেশের কথা বললাম, তারপরে গ্রামীণের কথা বললাম। এখন যদি আরেকটু যাই, এই যে অর্থায়নে এনজিওর ভূমিকা লক্ষ্য করো, এনজিওগুলো মূলত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এরা কাজ করে থাকে। বাংলাদেশ হচ্ছে মূলত একটা গ্রাম প্রধান দেশ। এই গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মাধ্যমেই কেবল অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আর এই গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণের কোনো বিকল্প নাই। এই এনজিওগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এনজিওগুলো দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পৃক্তকরণ ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করে এবং ঋণ প্রদান করে থাকে। আর এই এনজিওগুলো সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যবস্থা করে। লক্ষ্য করো, এরা যে এনজিওগুলো আছে মূলত তারা বিভিন্ন সমিতি বা ইত্যাদির মাধ্যমে কি করে স্বল্পমেয়াদী ঋণের ব্যবস্থা করে থাকে। এই স্বল্পমেয়াদের জন্য দরিদ্র, অসহায়, খেটে খাওয়া মানুষের এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদান করে থাকে। এনজিওগুলো বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ কুটির শিল্পের সংরক্ষণ, নতুন শিল্প স্থাপন, উপকরণ সরবরাহ সহ ঋণ সহায়তা প্রদান করে শিল্পপতিদের সাহায্য করছে। এছাড়া তোমার অসহায়, বেকার, বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টির ক্ষেত্রে তারা স্বল্পমেয়াদী ঋণ সহায়তা প্রদান করে থাকে। এই ছিল আমরা এনজিওর কথা বললাম। এখন আমরা যদি আসি সর্বশেষ কথাটা, সেটা হচ্ছে তোমার গ্রামীণ ব্যাংকের কথা, অর্থায়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা। এখানে খুব বেশি কিছু বলবো না, একটু লক্ষ্য করো। গ্রামীণ ব্যাংকে কিন্তু একটা বিশ্বে নতুন একটা চিন্তার উন্মেষ ঘটায়, সেটা হচ্ছে জামানতবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা করে। সেটা স্বল্প হোক, তারপরও কনসেপ্টটা ছিল ভিন্ন এবং মানে সকলের কাছে মোটামুটি একটা গ্রহণযোগ্য। এই যে গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণ প্রদানের প্রায়োগিক কার্যক্রম বাস্তবায়নের পর গ্রামীণ ব্যাংক 1983 সালে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্যের
বহুমুখী প্রয়োজনীয়তার দিকগুলো বিবেচনায় এনে গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। ডিসেম্বর 2012 পর্যন্ত তোমার 2567টি শাখার মাধ্যমে 64টি জেলায় 479টি উপজেলার আওতাধীন 81,386টি গ্রামে 83.74 লক্ষ সদস্যের মধ্যে এই কার্যক্রম সম্প্রসারিত তারা করেছে। এর মধ্যে শতকরা 96.19% মহিলা। এ পর্যন্ত ঋণের অঙ্ক যদি আমরা বলি 82,160.88 কোটি টাকা, এবং আদায়কৃত ঋণের অঙ্ক কিন্তু অনেক, 74,128.74 কোটি টাকা। এই যে গ্রামীণ ব্যাংক সদস্যদের জমাকৃত সঞ্চয় পরিমাণ, এই যে তাদের সদস্যদের জমাকৃত সঞ্চয়ের পরিমাণ আবার দেখো কত, 7,916.26 কোটি টাকা। এই ব্যাংক গৃহ নির্মাণ ঋণ, ভিক্ষুকদের মধ্যে ঋণ, শিক্ষা ঋণ প্রদান করে থাকে। এই যদি আমরা একটু আরো যদি বলি, এই যে গ্রামীণ ব্যাংক সারা দেশে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করে গ্রামীণ জনগণকে স্বাবলম্বী করার যে প্রতিফলন হিসাবে 2006 সালে অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন। এই যে আমরা এখানে দেখলাম যে গ্রামীণ ব্যাংকও গ্রামীণ যে দারিদ্র্য বা দূরীকরণের ক্ষেত্রে বা গ্রামীণ বেকারত্ব নিরসনের ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে। যাই হোক, আজকের আলোচনা কিন্তু আমাদের এ পর্যন্তই ছিল। আমরা আজকের আলোচনা থেকে তোমাদের জন্য একটা বাড়ির কাজ, যেটা ছোট্ট একটা বাড়ির কাজ, অর্থায়নের বিভিন্ন উৎসের তালিকা তৈরি করো। তুমি তো এতক্ষণ অর্থায়নের গত ক্লাসও দেখছো, আজকের ক্লাসও দেখছো। এই অর্থায়নের একটা তালিকা তৈরি করবা, ঠিক আছে? এই তালিকাটা তৈরি করে অবশ্যই তোমরা আমার ইনবক্সে পাঠাবে, ঠিক আছে? বই সাহায্য নিয়ে অবশ্যই করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।